হ্যালো এভরিওয়ান, আজ আমি চলে এসেছি টমেটো পোড়ার চাটনি আর আলুর পরোটা নিয়ে। প্রথমে আমি বানাবো টমেটো পোড়ার চাটনি। তার জন্য আমি টমেটোটা রুটি ছেঁকনির ওপরে দিয়ে গ্যাসের ওপর বসিয়ে উল্টে পাল্টে এদিক ওদিক করে খুব ভালোভাবে টমেটোটা পুড়িয়ে নিয়েছিলাম। তারপরে টমেটোটা ঠান্ডা হওয়ার পর সেটা ছালটা আমি ভালো করে তুলে নিয়েছি। নিয়ে সেটাকে একটা দেখো মিক্সির জারের মধ্যে আমি পুরো টমেটোটা আস্তে আস্তে সবগুলো দিয়ে দেবো। আমি 5টা টমেটো ইউজ করেছি টোটাল। টমেটোটা ছাড়ানোর সময় যে টমেটোর রসটা বেরিয়েছিল সেই রসটা আমি ওর মধ্যে ঢেলে দেবো। আমি এখন আর কোনো জল ব্যবহার করব না। এরপর এটার জন্য একটা মশলা তৈরি করব। সেই মশলাটা তৈরি করার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হলে তার মধ্যে 1 চামচ জিরের পাউডার দিয়ে খুব আস্তে করে, মানে অল্প আঁচে এদিক ওদিক উল্টে পাল্টে নেব, মানে একটু ভেজে নেব খালি খোলায়। দেখো জিরের গুঁড়োটা আমার ভাজা হয়ে গেল। একদম কালো করা কিন্তু যাবে না, একটা সুন্দর যে স্মেল বেরোবে জিরের গুঁড়ো থেকে, তখন জিরেটা নামিয়ে নিতে হবে। দেখো আমার জিরের গুঁড়োটা রেডি হয়ে গেছে। আমি এবার টমেটো জারের মধ্যে 1 চামচ মতো জিরের গুঁড়ো ইউজ করব। আর টমেটোটা যেহেতু একটু টক টক ছিল, তো সেটাকে ব্যালেন্স করার জন্য একটুখানি পরে চিনি ইউজ করব। আসলে টমেটো যেহেতু টক টক একটা চাটনি হবে, তো সেই জন্য এর মধ্যে একটুখানি লঙ্কার দরকার। তো একটু ঝালের জন্য আমি একটা শুকনো লঙ্কা ইউজ করব। প্যানে আবার আমি একটুখানি তেল বসিয়ে দিলাম। তেলটা গরম হলেই এর মধ্যে একটা শুকনো লঙ্কা এদিক ওদিক উল্টে পাল্টে ভেজে নেব। একদম কালো করব না, একটু ব্রাউন হলেই আমি লঙ্কাটাকে নামিয়ে নেব। কোনো তেল কিন্তু এখন ইউজ করব না। আমি শুধু লঙ্কাটা, তেলটা নিংড়ে শুধু লঙ্কাটা নেব। নিয়ে এটাকে আমি মিক্সির জারের মধ্যে দেব। এর মধ্যে জিরের গুঁড়ো, শুকনো লঙ্কা, একটু লবণ দিয়েছি আর একটুখানি আমি চিনি ইউজ করেছি। আমার আসলে এই ক্লিপগুলো ডিলিট হয়ে গেছিলো, তো আমি মুখে বলে দিলাম কি কি দিয়েছি। এইবার আমি এটাকে ভালো করে মিক্স করে ভালো করে দেখো পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্ট করার পরে আমার মনে হলো একটু ঘন হয়ে গেছে, তো একটুখানি জল ইউজ করলাম। চাটনিটা খুব পাতলা করা যাবে না, খুব পাতলা করলে কিন্তু খেতে ভালো লাগবে না। লবণ চিনি তোমাদের নিজের পরিমাণ মতো দেবে, স্বাদ অনুযায়ী। এবার এটার জান বলতে পারো, 1 চামচ কাঁচা সর্ষের তেল এটার ওপরে ছিটিয়ে দিতে হবে। বাস, এবার এটাকে মিক্স করলে এমন সুন্দর একটা স্মেল বেরোবে, যেটা মানে নাকে ঢুকলেই খিদে পেয়ে যাবে। এত সুন্দর একটা স্মেল। আমার চাটনি রেডি। এইবার আমি টমেটোর পোড়া তো হয়ে গেল। এইবার আমি আলু পরোটার জন্য আলুটা কিভাবে রেডি করব সেটা দেখাচ্ছি। আমি প্যানে তেল দিয়ে গরম হয়ে গেলেই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিটা ঢেলে দিয়েছি। তোমাদের কাছে যদি হিং থাকে তাহলে তোমরা একটু হিং ইউজ করতে পারো পেঁয়াজটা দেওয়ার আগে। আমার কাছে হিংটা ছিল না, শেষ হয়ে গেছিলো, তাই আমি হিংটা দিইনি। আমি ডাইরেক্ট পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ইউজ করেছি, কোনো শুকনো লঙ্কা আমি এখানে ইউজ করিনি। পেঁয়াজ আর লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলেই ওর মধ্যে পরিমাণ মতো লবণ আর একটুখানি রং হওয়ার জন্য হলুদ ইউজ করব। আমি লবণটা একটু বেশি ইউজ করছি, কারণ আমি আলুটা আগে থেকে বয়েল করে খোসা ছাড়িয়ে স্ম্যাশারের সাহায্যে স্ম্যাশ করে রেখে দিয়েছি। তো সেই আলুর অনুপাতে আমি লবণটা ইউজ করলাম। তোমরা তোমাদের আলুর অনুপাতে পেঁয়াজ, লবণ, হলুদটা ইউজ করবে নিজের স্বাদ অনুযায়ী। এবার দেখো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে আমি একটা মশলা তৈরি করে রেখেছি আগে থেকেই। সেটা হচ্ছে জিরে, ধনে, মৌরি, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর তেজপাতা খালি খোলায় ভেজে ওটাকে গুঁড়িয়ে রেখেছিলাম, মানে গুঁড়ো করে রেখেছি। সেই মশলাটা আমি ইউজ করলাম পরিমাণ মতো, 1.5 চামচ মতো ইউজ করেছি। এটাকে ভালো করে মিক্স করে দেখো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। মিডিয়াম টু হাই ফ্লেমেই কিন্তু ভাজতে হবে পেঁয়াজটা। এবার আমি দেখো আলুটা আগে থেকে স্ম্যাশ করে রেখেছিলাম, তোমরা হাতেও স্ম্যাশ করতে পারো, কোনো ব্যাপার না। এবার আমি পুরো পেঁয়াজটা ওর মধ্যে ঢেলে দিলাম আলুর মধ্যে। এবার আলুটাকে ভালো করে মিক্স করব। যেহেতু পেঁয়াজটা গরম, তো আমি স্ম্যাশারের সাহায্যেই ভালো করে আলু আর পেঁয়াজটাকে মিক্স করছিলাম। দেখো ভালো করে মিক্স করছি, খুব ভালো করে আলুর সাথে যেন পেঁয়াজটা একদম মিশে যায়। আর আলুর মধ্যে যেন কোনো গোটা গোটা ভাব না থাকে, কারণ আলুটা যদি গোটা গোটা থাকে বেলার সময়, যখন আলুর পরোটাটা আমরা বেলবো সেই সময় পরোটাটা ফেটে যেতে পারে। সেই জন্য আমি ভালো করে মিক্স করছিলাম যাতে কোনো গোটা না থাকে, ছোট ছোট গোটা থাকলে অসুবিধা নেই। এবার ভালো করে স্ম্যাশ হয়ে যাওয়ার পর আমি এবার
এটাকে আর একবার ভালো করে নিয়ে একটু হাত লাগাবো, কারণ যতই তুমি স্ম্যাশারের সাহায্যে করো একটুখানি হাত না লাগালে মনে হয় যে অপূর্ণ থেকে গেছে কোনো জিনিস। এবার দেখো আমি হাত দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। আলুটা ভালো করে মেশানো হয়ে গেছে, এটা টেস্টি যা খেতে নাই এমনিই খাওয়া হয়ে যাবে। এবার আলুটা রেডি হয়ে গেছে। আমি আগে থেকে আটাটা মেখে রেখেছিলাম, নর্মাল আটা, আমি কোনো ময়দা ইউজ করিনি, কারণ সবসময় খাওয়ার জন্য আটাটাই বেস্ট। আমি আটাটা নর্মাল জল দিয়ে একটু নরম করে মেখে রেখেছিলাম। দেখো আটাটা আমি পরোটার আকারে নিচ্ছি, যতটা পরোটা করতে আমাদের লাগে তার সাথে একটুখানি শুকনো আটা লাগিয়ে নিলাম যাতে হাতে না লেগে যায়। তার মধ্যে আমি আলুর পুরটা ভরবো, দেখো বাটির মতো করে নিলাম, ওর মধ্যে আলুর পুরটা ভরছি, পরিমাণ মতো ভরবো। ভরে এবার এটাকে ফিল করে চারিদিকটা টেনে টেনে একটু বড় করে এটাকে পুরো সিল করে দিতে হবে পুরো মুখটা। দেখো আমি যেভাবে করছি, তোমরা যদি এভাবে করতে পারো তো ভালো, আর যদি তোমাদের অন্য কোনো টেকনিক জানা থাকে তাহলে সেটাও অ্যাপ্লাই করতে পারো। আমি তো এভাবেই করি। আমি আসলে দেখো এভাবে রেডি হয়ে গেল। এবার আটাটা যেহেতু নরম ছিল যার জন্য আমি একটু শুকনো আটা উপর থেকে ছিটিয়ে দেব যাতে প্লেটের গায়ে লেগে না যায়। আমি এইভাবে সবগুলো পরোটা রেডি করে রাখবো। এইভাবে রেডি করে রাখলে কি হবে, তাড়াতাড়ি পরোটা বেলা যাবে আর তাড়াতাড়ি রেডি হয়ে যাবে, কারণ খাওয়া শুরু করলে তো আর তর সইবে না, একটার পর একটা অর্ডার আসতেই থাকবে। সেই জন্য এইভাবে সবগুলো রেডি করে নিয়ে একবারে বেলে নিতে হবে একটা একটা করে, আর ভাজতে হবে, তাহলেই রেডি পরোটা। আমি একটু পাতলা করেই বেলছি, তোমরা যদি চাও একটু মোটা করেও বেলতে পারো। আমি সাইডে তাওয়াটা বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য, আমার তাওয়াটাও গরম হয়ে গেছে, আমার পরোটা বেলা হয়ে গেছে। আমি তাওয়ার উপর পরোটাটা দিয়ে দিলাম। পরোটাটা একটা পাশ হয়ে গেলে একটুখানি আবার উল্টে দিলাম, উল্টে দিয়ে আমি দেখো আর একটা সাইডও উল্টে দিলাম, এই পাশটাও হয়ে গেছে হালকা হালকা। এইবার আমি তেল ব্রাশ করব, আমি যেহেতু অল্প তেলে বানাচ্ছি, খুব বেশি তেল ইউজ করব না, সেই জন্য আমি দেখো হালকা হালকা ভাবে তেল ব্রাশ করে দিচ্ছি। তোমরা যদি চাও সর্ষের তেলে বানাতে পারো, কিংবা ঘিতে বানালে তো কোনো কথাই নেই, টেস্ট আরো বেড়ে যাবে। দেখো আমার পরোটাটা কি সুন্দর ফুলে উঠেছে। দুদিকে তেল ব্রাশ করার পরে আমি ভালো করে চেপে চেপে চারিদিকটা ভালো করে ফুলিয়ে নেব আর ভালো করে ভেজে নেব যাতে পরোটাটা কাঁচা না থাকে। দেখো আমার পরোটা অলমোস্ট রেডি হয়ে গেছে। আর পরোটাটা ফুলতে হবে, না ফুললে পরোটাটা নরম হবে না। আমার পরোটার রংটা দেখো কি সুন্দর এসেছে। তোমরা যদি এই টেকনিকে বানাও তাহলে আমাকে বলো কিন্তু। এইবার আমি আবার আরেকটা পরোটা বানিয়ে নেব। দেখো একটু আটা ছড়িয়ে নিয়েছি, আটা ছড়িয়ে নিয়ে আমি আবার পরোটাটা রেডি করে নিচ্ছি। খুব তাড়াতাড়ি রুটির মতোই হয়ে যায়। তোমরা যদি চাও বললাম একটু মোটা করে বেলতে পারো, তার জন্য একটু তেলের দরকার হয়, একটু টাইম লাগে, এই আর কিছু না। আমি পাতলা করেই করি, আমার তো এটাই বেশি ভালো লাগে। দেখো আরেকটা পরোটা আমার রেডি হয়ে গেল, কি তাড়াতাড়ি হয়ে যায়। আমরা যেহেতু দুপাশ ভালোভাবে একটু করে ছেঁকে নিই রুটির মতো, যার জন্য বেশি তেল লাগে না, খুব তাড়াতাড়ি পরোটাটা রেডি হয়ে যায়। দেখো ছেঁকে নিয়েছি, এবার আমি তেল ব্রাশ করে দিচ্ছি, আমার পরোটা রেডি হয়ে যাবে। 2-3 মিনিটের মধ্যে পরোটা রেডি। আর সব পরোটা আমি একসাথে সার্ভ করব, সেই জন্য আমি ক্যাসেরোলের মধ্যে সব একটার পর একটা রাখছিলাম যাতে পরোটাগুলো নরমও থাকবে। দেখো আমার পরোটা রেডি হয়ে গেছে, দেখতেও যেমন সুস্বাদু, খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছিল। কে কে আমার এইরকম টেকনিক ইউজ করে পরোটা বানিয়েছো আমাকে বলো কিন্তু, আর বানিয়ে বলো খেতে কেমন হয়েছে। আমার তো খুব ভালো লেগেছে। দেখো কত টেস্টি লাগছে, চাটনিটা যেরকম টেস্টি লাগছে, পরোটাটা হাত দিয়ে দেখতেই পাচ্ছ কত নরম হয়েছে, হাতে তোলা যাচ্ছে না এত নরম। দেখো চাটনিটা কত টেস্টি। বাই, সবাই ভালো থেকো আর বলো কিন্তু কেমন হয়েছে।